আচ্ছা, জেনিস একাডেমিতে আজকে তোমাদের স্পেশাল একটা ম্যাথের ক্লাস নিয়ে এসেছি, যেটা আমরা আগের দিনই অঙ্ক করাতে গিয়ে আমি দেখলাম ছেলে মেয়েদের একটা সমস্যা হতে পারে, যেটা হচ্ছে এভারেজের যে নাম্বার সিস্টেমের উপর যে এভারেজের অঙ্কগুলো আছে সেগুলো স্পেশালি ভীষণ সমস্যায় সৃষ্টি করে। এই সমস্যাগুলো যত প্র্যাকটিস না করবে বা একদম ক্লিয়ার কনসেপ্ট না হলে এগুলো কখনোই সম্ভব নয় করা। সেই জন্য এইটার উপর বেস করে স্পেশালি আমি নাম্বার সিস্টেমের উপর বেস করে একটা এভারেজের উপর ক্লাস করছি। এভারেজের মানে হচ্ছে গড়। গড় মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যতজন আছে, ধরো আমি কোনো একটা 5 জন বা 6 জনের একটা গ্রুপের এভারেজ এজ ক্যালকুলেশন করছি। 5 জনের মোট এজ নিতে হয়, বাই কি করতে হয় 5 করতে হয়। তো এই যে বাই 5 এটাতে এভারেজ বেরোয়। এটা নর্মাল সিস্টেম, আমরা যেগুলো এভারেজ জানি। তো মোট টোটাল যে ওয়েট বলো এজ বলো যাই ক্যালকুলেশন করো না কেন সেটা টোটাল নিতে হয় যতজন আছে বাই টোটাল নাম্বার অফ মেম্বার। তাহলে এইগুলো দিয়ে আমরা এভারেজ করি নর্মালি, কিন্তু আমাদের সেই এভারেজের অঙ্ক আমাদের নর্মালি অন্য ক্লাস নিয়ে আসবো। কিন্তু এই নাম্বার সিস্টেমের যে ক্লাসগুলো আছে, নাম্বার সিস্টেমের উপর যে এভারেজের অঙ্কগুলো আছে সেগুলো একটু ক্রিটিক্যাল, সেগুলো কনসেপচুয়াল একটু ভালো করে বুঝতে হবে, তবে কি তুমি করতে পারবে, এবং অনেক কিছু ডিটেলস ইনফরমেশন জানতে হবে, তবে কি এগুলো তুমি করতে পারবে। সেই জন্য আমরা আজকে ওই ক্লাসটা নিয়ে এসেছি। চলো আমরা প্রথমে স্টার্ট করি। আজকে আমরা এভারেজ দেখতে পাচ্ছি গড়। আমি এখানে বলার আগে কতগুলো কথা বলবো যেগুলো একটু ভালো করে নোট ডাউন করে নিতে হবে প্রত্যেককে, এবং ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবে এভারেজের নাম্বার সিস্টেম ভালো করে বুঝতে পারবে। 2 মিনিট 3 মিনিট 5 মিনিট দেখলে প্রথমে দেখলে কিছু বুঝতে পারবে না। ওই জন্য পুরো ক্লাসটা কমপ্লিট দেখার চেষ্টা করো সময় নিয়ে হাতে, তবে গিয়ে জিনিসটা ক্লিয়ার হবে। এইবার হচ্ছে আমরা এভারেজে আমি ওই জন্য হেডিংয়ে লিখছি নাম্বার সিস্টেম এভারেজ। নাম্বার সিস্টেম এভারেজ আছে। নাম্বার সিস্টেমের আমাদের এভারেজের অঙ্ক করবো আমরা আজকে। এভারেজ করব, এভারেজকে আমরা এভিজে লিখে দিলাম, এভিজি লিখলাম। এবার এখানে এভারেজ করতে গিয়ে প্রথমে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোন লোকে বলা হয়? স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের নর্মালি স্টার্ট হয় 1 2 3 4 5 6 7 8 এগুলো করে ইনফিনিটিভ চলছে। তা 1 থেকে স্টার্ট হয়ে যা কিছু চলছে সেগুলো সব আমাদের বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো আমি প্রথমে স্বাভাবিক সংখ্যা দিয়ে স্টার্ট করছি। স্বাভাবিক সংখ্যা যেটা আছে, ধরো স্বাভাবিক সংখ্যা n তম স্বাভাবিক সংখ্যা কিভাবে লিখবে, ধরো 1 2 3 4 এইভাবে যদি আমরা লিখি 1 2 3 4 এইভাবে যদি লিখি আমরা এগুলোকে স্বাভাবিক সংখ্যা পাই। এবার এই যে স্বাভাবিক সংখ্যাগুলোর আমরা যদি ক্যালকুলেশন করি, স্বাভাবিক সংখ্যাগুলোর এই স্বাভাবিক সংখ্যা এইগুলোর যদি আমরা সমষ্টি বার করাই তাহলে কি পেতে পারি আমরা? কি বলে স্যার সমষ্টি বার করার জন্য আপনাকে সাম লিখছি আমি ওপরে, সাম মানে সমষ্টি, সাম মানে সমষ্টি। সেই সমষ্টি যদি বার করাই সেখানে আমরা সূত্র একটা পাই। কি সূত্র পাই না? সূত্র পাই এটা যে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 বাই 2। এটা আমরা সবাই জানি, এটা আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি বার করানোর সূত্র। আমি এখানে একটু আচ্ছা, এবার যেটা হচ্ছে যে আমাদের এইটা তো পেলাম, আমাদের সাম মানে সমষ্টি বার করানোর সূত্র, এটা সমষ্টি বার করানোর সূত্র, সমষ্টি মানে যোগফল, তাই তো? এইবার এন যে লেখা আছে, এই এন লেখা কথার মানে কি? মানে এই যে 1 2 3 4 করে লিখছো, এখানে n তম সংখ্যা পর্যন্ত আমি লিখছি। n তম সংখ্যা যেটা দেওয়া থাকবে, ধরো 100 দেওয়া আছে, তাহলে এখানে 100 বসাবো, এবং তারপরে কি করবো 100 প্লাস 1 বাই 2 এইভাবে ক্যালকুলেশন করি আমরা নর্মালি জানি। কিন্তু আজকে এই যে এটারই যদি এভারেজ বার করাতে হয়, এভারেজ মানে গড় যদি বার করাতে হয়, তখন আমরা কিভাবে করবো এটা? তখন তুমি বলবে স্যার এটা এইভাবে করতে হবে, n তম সংখ্যা নেওয়া হয়েছে মানে nটা সংখ্যা নেওয়া হয়েছে, ধরো 100টা সংখ্যা নিয়েছি 100টা সংখ্যা, 200টা সংখ্যা নিয়েছি 200 সংখ্যা, এটা n এর মান চলে এলো। তাহলে আমরা এখান থেকে এভারেজ বার করাবো যখন, তখন কি লিখবো? n ইন্টু n প্লাস 1 বাই কি হবে 2 লিখলাম, যেটা আমাদের সমষ্টি ছিল। এবার আমি n দিয়ে ভাগ করব, কেন? কারণ যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। আমি প্রথমে এভারেজের কথা কি বললাম? এভারেজ বার করার নিয়ম হচ্ছে টোটাল যে সংখ্যাগুলো সমষ্টি সেগুলো লিখবো বাই যতগুলো সংখ্যা আছে। তাহলে আমি n তম সংখ্যা মানে nটা সংখ্যা আছে, ওই জন্য n নিচে ভাগ করলাম। ভাগ করলে আমরা পেলাম কি? পেলাম হচ্ছে n কেটে গেল, তাহলে ওভারঅল এভারেজটা পেলাম দেখো n প্লাস 1 বাই কত পেয়েছি 2। তার মানে আমাকে এইটা মনে রাখলে এটা হয়ে যাবে, তোমাকে এটার জন্য স্পেশালি করে কোনো সূত্র মুখস্থ করতে হচ্ছে না। এবারে আমি একটা অঙ্ক দেখছি, অঙ্ক দেখছি বলতে কিরকম, ধরো একটা অঙ্ক দেওয়া আছে এরকম, ধরো দেওয়া আছে একটা এক্সাম্পল আমি দিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন ধরো একটা অঙ্ক দেওয়া আছে, ধরো বললো 1 থেকে 2, বা তোমাকে বললো যে এরকম করে ডট ডট দিয়ে 50 দেওয়া আছে, এই 50 স্বাভাবিক সংখ্যার এভারেজ নির্ণয় করো। এই স্বাভাবিক সংখ্যার এভারেজ কত হয়, এভারেজ কত হয়? এইটা যখন বার করাতে বলবে তখন আমরা করবো কি হবে? তখন আমরা বলবো স্যার এটা এইভাবে করুন, এখানে n প্লাস 1 বাই 2, n প্লাস 1 মানে বাই 2 কি মানে লাস্ট সংখ্যাটা কি দেওয়া আছে?
কিন্তু লাস্ট সংখ্যাটা দেওয়া আছে 50, কি দেওয়া আছে 50 দেওয়া আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের এন এর মান, এটাই হচ্ছে আমাদের এন এর মান। তাহলে আমরা এভারেজ এখান থেকে ক্যালকুলেশন করলে এইভাবে করতে পারি যে এখানে 50 দেওয়া আছে, 50 লিখলাম, প্লাস কি আছে 1 আছে, তাহলে প্লাস 1 দিলাম, বাই কি করবো, বাই দেখো 2 লিখবো। কেন 2 লিখবো, কারণ এখানে সূত্র আমার তাই বলছে। তাহলে এখানে কত হয়ে গেল, তুমি বলছো এখানে 51/2 হয়ে গেছে, 51/2 মানে কত হয়ে গেছে 25.5। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এভারেজ বার করানোর জন্য আমাকে নর্মালি যদি দেয় যে 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, তাহলে এভারেজ বার করানো খুবই সুবিধা, কোনো সমস্যা নেই। তাহলে সূত্রটা একটু মনে রাখতে হবে, সূত্র কিন্তু আমরা মনে রাখছি না, শুধু স্বাভাবিক সংখ্যার সমষ্টি মনে রাখছি, সেখান থেকে আমরা সূত্র পেয়ে যাচ্ছি। আছে, এইবার ধরো কোনো একটা অঙ্ক দিয়েছে, ব্যাপারগুলো ভালো করে বুঝতে হবে। ব্যাপার ধরো একটা অঙ্ক দিয়েছে, এরকম অঙ্ক দিয়েছে যে স্বাভাবিক সংখ্যা পরপর দেয়নি, ধরো কোনো একটা সংখ্যা দিয়েছে, স্বাভাবিক সংখ্যা দিয়েছে বা পরপর না দিয়ে এরকম দিয়েছে, ধরো গ্যাপ কিরকম দিয়েছে, তুমি বলেছো গ্যাপ এরকম দেওয়া হয়েছে, ধরো 3 দেওয়া হয়েছে, তারপরে ধরো 6 দেওয়া হয়েছে, তারপরে দেখো 9 দেওয়া হয়েছে। তো এইভাবে আমাকে 30 পর্যন্ত দেওয়া হয়েছে, 30 পর্যন্ত দেওয়া হয়েছে, দিয়ে বলছে এই সংখ্যার সিরিজে তোমার কি হবে, এভারেজ বার করা। তখন তুমি কিভাবে করবে, এইখানে যখন গ্যাপ দেওয়া আছে, দেখো গ্যাপ ডিফারেন্স কত দেওয়া আছে, ডিফারেন্স তুমি বলছে 3 দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে 3 দেওয়া আছে। তখন আমরা কি করব, এভারেজ বার করার সময় আমরা মনে রাখবো যে এখানে তুমি তো এই সূত্রটা বসাতে পারবে না। কেন বসাতে পারবো না, কারণ এখানে পরপর সংখ্যা স্বাভাবিক সংখ্যা দেওয়া নেই, মাঝখানে গ্যাপ দেওয়া আছে। তো গ্যাপ দেওয়া থাকলে আমরা সবসময় মনে রাখবো এটাকে বলে লাস্ট নাম্বার, এটাকে বলে লাস্ট নাম্বার, আর এটাকে বলে ফার্স্ট নাম্বার, তাই না, এটা ফার্স্ট নাম্বার বলে। তো আমরা সবসময় মনে রাখবো লাস্ট নাম্বার, আর যেটা দেওয়া আছে সেই লাস্ট নাম্বার প্লাস ফার্স্ট নাম্বার বাই 2, ফার্স্ট নাম্বার বাই 2 আমরা এটা ক্যালকুলেশন করবো। তাহলে লাস্ট নাম্বার কত আছে, তুমি বলছো লাস্ট নাম্বার আমার 30 আছে, ফার্স্ট নাম্বার কত আছে, ফার্স্ট নাম্বার আমার 3 আছে, আর বাই 2 করবো আমরা 33/3, 33/3 মানে কত এলো 33/3 এলো, সরি 2 এলো, 2 এলে কত আসছে 16.5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এখানে দেখতে পেলাম দুটো জিনিস, ভালো করে খেয়াল করো। একটা হলো যদি পরপর স্বাভাবিক সংখ্যা দেয় তাহলে কোনো সমস্যা নেই, n+1/2 করে দেবো। যদি দেখি যে কোনো একটা সংখ্যার সিরিজ দেওয়া আছে, মানে কিরকম, যেমন ধরো এপি সিরিজ দেওয়া আছে, মানে ডিফারেন্সটা সেম দেওয়া আছে এবং তোমাকে মাঝখানে কোনো সংখ্যা বার করতে বলছে, 3 দেওয়া আছে, 5 ধরো, 5, 10, 15 এরকম দেওয়া আছে, দিয়ে বলছে 150 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর তোমার কি হবে, মানে এভারেজ কত হবে। তো সেখানে আমরা কি করবো, লাস্ট সংখ্যা যেটা থাকবে সেটা লিখবো, প্লাস ফার্স্ট সংখ্যা লিখবো, বাই 2 করবো। তো এইভাবে আমরা দুটো কিন্তু নিয়মে বার করতে পারি স্বাভাবিক সংখ্যার এভারেজে, যেখানে পরপর দেওয়া থাকতে পারে বা পরপর দেওয়া নাও থাকতে পারে, সেখানেও আমরা বার করতে পারবো। এবার কথা হচ্ছে আমরা চলে আসবো যেটা নেক্সট পেজে আমরা দেখাচ্ছি যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা পেলাম, এবারে আমরা চলে আসছি স্বাভাবিক সংখ্যার পর চলে আসছি আমরা ধরো কোনো স্বাভাবিক সংখ্যার পর জোড় সংখ্যা, ধরো জোড় সংখ্যার যদি আমরা এভারেজ বার করাই, জোড় সংখ্যার সমষ্টি কি হয় বলো দেখি। তুমি বলেছে জোড় সংখ্যার যে সমষ্টি আছে, জোড় সংখ্যার আমরা সমষ্টি চলে আসছি, সমষ্টি বলছি আমরা জোড় সংখ্যার সাম, আমি সাম লিখলাম, সাম লিখলে কি হয়, সাম আমরা জানি জোড় সংখ্যার সমষ্টি কিরকম হয়, জোড় সংখ্যার সমষ্টি n ইন্টু n+1 হয়, n+n+1 হয়, ক্লিয়ার, n ইন্টু কি হয় n+1। আচ্ছা ব্র্যাকেটটা বারবার পড়ে যাচ্ছে, এটা আমরা একটু ঠিক করে খেয়াল করে নিই। তাহলে n×n+1 হয়। এবার তুমি বলবে স্যার এখানে তাহলে এভারেজ কত হবে, তুমি বলে এভারেজ এখানে হয়ে যাবে আমার, এভারেজ কত হয়ে যাবে, এভারেজ হয়ে গেল, তুমি বলবে স্যার n×n+1 আছে আপনার, তার সঙ্গে আপনি কি করবেন বাই n করবেন, কারণ n টি সংখ্যা আছে, n কেটে গেল, তাহলে কত রইলো n+1। এইবার এখানে একটু বোঝার আছে মানে কি, যখনই তুমি দেখবে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা দেওয়া আছে, জোড় সংখ্যা আমি এখন করাচ্ছি, একটু পরে বিজোড় সংখ্যা বলবো আমি। জোড় সংখ্যা যখন দেওয়া আছে তখন মাথার মধ্যে রাখতে হবে, ধরে নাও সাপোজ তোমাকে দেওয়া আছে যে 1 থেকে 70 পর্যন্ত জোড় সংখ্যাগুলির এভারেজ বার করাও, 1 থেকে 70 পর্যন্ত জোড় সংখ্যাগুলি এভারেজ বার করাও। এখানে কিন্তু জোড় সংখ্যা যখনই বলা আছে তুমি কিন্তু n এর মান 70 লিখে দিতে পারো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে, কারণ 1 থেকে 70 এর মধ্যে সবগুলো কিন্তু জোড় সংখ্যা নয়, এটা বুঝতে হবে। তাহলে জোড় সংখ্যা কোনগুলো আছে, তুমি বলে 1 থেকে 70 এর মধ্যে কতগুলি জোড় আছে, কতগুলি বিজোড় আছে, তুমি বলে স্যার জোড় সংখ্যা যেটি আছে সেটি হচ্ছে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আমাদের অর্ধেক পাই আমরা। যেমন ধরো 1 থেকে 10 এর মধ্যে কতগুলো জোড় আছে, কতগুলো বিজোড় আছে, তুমি বলে স্যার জোড় আছে আপনার 5টি এবং বিজোড় আছে 5টি। সেরকম 70 যেহেতু দেওয়া আছে, এটার অর্ধেক করলে কত আসবে, যে সংখ্যাটা লাস্ট দেওয়া আছে, তাহলে জোড় কটা পাবো আমরা 35টি এবং বিজোড় কটা পাবো 35টি। তার মানে আমাকে যদি এখানে বার করতে বলে যে 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ নির্ণয় করো, তুমি কি বলবে, তুমি বলবে স্যার এখানে এভারেজটা একদমই সহজ হয়ে যাবে,
এভারেজ কি লিখবো, এভারেজ আমরা লিখে দেবো টপ করে এন এর মান কিন্তু এখানে এন হয়ে গেছে, আমি যদি জোড় সংখ্যা বার করাচ্ছি এখানে এন এর মান কোনটি হয়ে গেছে, এন এর মান হয়ে গেছে 35। ক্লিয়ার? তাহলে এখানে এন এর মান কত লিখে দেবো 35 এবং তার সঙ্গে কি করবো আমরা এক যোগ করে দেবো, তাহলে কত আসবে 36। তার মানে এটা হচ্ছে আমার জোড় সংখ্যা বার করানোর এভারেজ বার করানোর সূত্র। তাহলে সূত্রটা কিরকম হলো, আগের অঙ্কে যেমন স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এখানে এন এর মানটা কি হচ্ছে লাস্ট সংখ্যাটা দিচ্ছিলাম, কিন্তু জোড় বিজোড়ের ক্ষেত্রে সেটা নেবো না, এটা মাথার মধ্যে রাখতে হবে। এখন তুমি বলবে স্যার ঠিক আছে আপনি তো 70 করলেন, এবারে ধরুন একটা অঙ্ক দিল যেখানে 71 দেওয়া আছে বা যেখানে ধরো 73 দেওয়া আছে, সেখানে করবো কি হবে আমরা, সেখানে আমরা করবো কি হবে, আমি প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করছি, অতএব ভালো করে যদি শুনো তাহলে কিন্তু এই অঙ্কগুলো কোনো সমস্যা হবে না। এবার ধরো তোমাকে একটা সংখ্যা দিয়েছে এরকম যে 1 থেকে তোমাকে বলা হয়েছে 93 পর্যন্ত সংখ্যাগুলি জোড় সংখ্যার সমষ্টি এভারেজ বার করাও, এটির এভারেজ বার করতে বলেছে, এবারে এভারেজ বার করতে বলেছে, এটা কি সংখ্যা বলেছে 1 থেকে 93 পর্যন্ত জোড় সংখ্যাগুলির, 1 থেকে 93 পর্যন্ত জোড় সংখ্যাগুলির এভারেজ বার করতে বলেছে। জোড় সংখ্যা যখন এভারেজ বার করতে বলেছে আমাকে, তখন আমাকে খেয়াল করতে হবে যে এখানে 1 থেকে 93 পর্যন্ত জোড় বিজোড় কোটা আছে, জোড় সংখ্যাকে আমরা জোড় লিখলাম আর বিজোড় সংখ্যাকে আমরা এদিকে লিখছি। আমি প্রথমে একদম ছোট ছোট করে জিনিসগুলোকে বোঝাচ্ছি, ভালো করে বোঝো। এখানে বিজোড় সংখ্যা লিখলাম, ক্লিয়ার? এবারে দেখো 93 যেটা আছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে কিন্তু মিলবে না, পয়েন্ট চলে আসবে। 93 নিজে কি বলেন, 93 নিজে হচ্ছে বিজোড় সংখ্যা, সেই জন্য বিজোড়ের দিকে আমি 1 লিখলাম, প্রথমে কি লিখলাম 1। 93 এর আগে কে আছে বলো, 92, যেটা জোড় সংখ্যা পাবোই পাবো, যে কোনো সংখ্যা যদি এখানে বিজোড় দেওয়া থাকে তার আগের সংখ্যাটা আমরা জোড় পাবো একদম শিওর। তার মানে এখানে যদি 93 দেওয়া আছে, 93 নিজে বিজোড়, সেই জন্য বিজোড়ের দিকে আমি 1 লিখে দিয়েছি। 93 বাদ চলে গেল, 93 আগে কে আছে 92 আছে। 92 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি, তুমি বলে স্যার 92 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, তুমি বলে স্যার 46। তাহলে 46 যদি হয় তাহলে তুমি বলেছো 92 যদি হয়, 92 কে ভাগ করলে এখানে 46 আমার জোড় সংখ্যা আসছে, আর এখানেও 46 আসছে, কিন্তু এখানে যেহেতু 93 একটা সংখ্যা ছিল আমার, সেই জন্য এখানে আমি +1 করব, এখানে আমার হতে হলো 47 হয়ে গেল। তার মানে দেখতে পাচ্ছি আমরা যে যখনই আমরা কোনো বিজোড় সংখ্যা এখানে মান দিয়ে দিবে, তখন তোমাকে জোড় সংখ্যা বার করতে বলেছে কিন্তু মান দেওয়া আছে বিজোড় সংখ্যা, তখন তুমি কি করবে, যে সংখ্যাটি বিজোড় দেওয়া আছে তার জন্য 1 লিখে নিলে, তারপরে তার আগের সংখ্যা যেটি আছে, আগের সংখ্যা মানে জোড় সংখ্যা, সেই জোড় সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে আমি জোড় পেয়ে যাব এবং বিজোড় পেয়ে যাব। এবার আমার তো অঙ্ক দেওয়া আছে জোড়, তাহলে আমি বিজোড় নিয়ে কি করবো, বিজোড় নিয়ে দরকার নেই আমার। তাহলে এখানে এন এর মান কি হবে বলো দেখি, এখানে তুমি বলবে স্যার এন এর মান আমরা যেটা জোড় সংখ্যা দেওয়া আছে ওটি এন এর মান হবে, তাহলে এখানে এন এর মান কত লিখবো আমরা, এভারেজ কত লিখবো, তুমি বলে স্যার n+1 মানে 45 মানে 46 +1 মানে কত হয়ে গেল 47 হয়ে গেল আমাদের অ্যান্সার। তার মানে 47 হয়ে গেছে অ্যান্সার। তাহলে আমাকে দেখতে হবে জোড় বার করতে বলে আমরা জোড় নিয়ে আলোচনা করব, বিজোড় বললে বিজোড়। আমি তোমাকে বিজোড় জোড় দেখালাম কেন, কারণ এটা ভাঙতে সমস্যা হয়, সেই জন্য এটা আমরা খুব ইজি করতে পারলাম। তার 2 রকমের নিয়ম দেখিয়ে দিলাম, যেখানে দেখতে পেলাম 1 থেকে 70 দিতে পারে, 1 থেকে 93 দিতে পারে, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে এই সূত্রের উপর বেশ করে আমরা সুন্দরভাবে করতে পারি। কেমন? এরপরে চলে আসবো আমরা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা আমরা কিভাবে করবো, দেখো বিজোড় সংখ্যা চলে আসি, বিজোড় সংখ্যা কিভাবে করবো, চলো বিজোড় সংখ্যা দেখে নিই। বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা দেখে নেবো একবার, আছে দেখো ধরো এখানে পেনটা একটু নিয়ে নিই আমরা, আছে বিজোড় সংখ্যা দেখো। এবারে বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা মনে রাখবো বিজোড় সংখ্যার আমরা সমষ্টি কি সূত্র বলো, কি বলে স্যার বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র, বিজোড় সংখ্যার যদি সাম দেখেন, সাম হচ্ছে এরকম, যেটা হচ্ছে তোমার সাম কি হয় n স্কোয়ার, n স্কোয়ার মানে কিরকম হয়, n স্কোয়ার মানে n এর বর্গ, n এর বর্গের ব আর বিজোড়ের ব দুটো ম্যাচ করে, সেই জন্য এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি n এর বর্গ, কি লিখতে পারি n এর বর্গ লিখতে পারি। এই যে বর্গ লিখলাম, এই বর্গ দেখো n স্কোয়ার মানে কি n এর বর্গ, তাহলে n এর বর্গ ব আর বিজোড়ের ব, সেই জন্য সূত্র মনে রাখার সুবিধা কি, যখন এই বিজোড় বলবে তখনই বর্গ হয়ে যাবে, যখনই বিজোড় বলবে তখন কি হবে সেটা n স্কোয়ার হয়ে গেল ফর্মুলা। এবার আমাকে বলেছে যে এভারেজ বার করাও, তো এভারেজ বার করানোর সময় আমরা কি করবো, কি হবে দেখো এভারেজ যখন গড় বার করাবো, তাহলে এভারেজ বার করানোর নিয়ম হবে কি, এখানে n স্কোয়ার দেওয়া আছে, তাকে আমরা বাই n দিয়ে ভাগ করব, n দিয়ে ভাগ করলে একটা n কেটে গেল, তাহলে n হয়ে গেল আমার সংখ্যা, যেটা হচ্ছে এভারেজ। ক্লিয়ার? তুই বলে স্যার এবারে এক্সপ্লেন করুন, মানে আমি সংখ্যা দিয়ে তোমাকে বোঝাচ্ছি ব্যাপারটা। সংখ্যা দিয়ে ব্যাপারটা বোঝালে গেলে এরকম ভাবে আসে, ধরো তোমাকে আমি একটু আগে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে জোড় এবং বিজোড় বার করাতে হয়। ধরো একটা কোনো সংখ্যা দেওয়া আছে 1 থেকে ধরো দেওয়া আছে 1 থেকে 52 দেওয়া আছে, আমি ধরে নিলাম 52 দেওয়া আছে। এইবার তোমাকে বলা আছে যে বিজোড় সংখ্যাগুলি সমষ্টি বার করাও, তুমি বলে স্যার 52 দেওয়া আছে, এটাকে সুন্দর 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে আমি জোড়কে আমি অড সংখ্যা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা,
অড পাবলিক বলে না, সে বিজোড় পাবলিক, এরকম অড হচ্ছে বিজোড় আর ইভেন হচ্ছে আমাদের জোড়। তো আমি এখানে ইংলিশে লিখলাম একটু, জোড় বিজোড় বারবার লিখছি এটা। তাহলে এখানে অড কটা হবে, তুমি বলে স্যার যেহেতু এখানে 2 দিয়ে ভাগ করা আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে আপনার যেটা আসবে সেটাই আমরা করবো। তার মানে দেখো 26 হচ্ছে, 52কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে, 26 আসছে। এবার তুমি যদি বলো স্যার আমার এভারেজ কত বার করার, তাহলে তোমাকে আমি বার করতে বলেছি এই 1 থেকে 52 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলি রয়েছে তাদের এভারেজ বার করতে বলেছি। তাহলে আমার এখানে এভারেজ কত হবে, তুমি বলো এভারেজ তো আমার এখানে চলে এলো কত, এন ছিল আমার, এন এর মান মানে কত হবে 26, তাহলে এখানে হয়ে গেল 26। তাহলে এটি হয়ে গেল আমার অ্যান্সার। তার মানে তোমাকে বুঝতে হবে এটা যে যখনই কোনো সংখ্যা দেওয়া আছে এবং সেখানে আমি দেখতে পাচ্ছি সিরিজ দেওয়া আছে 1 থেকে 52 দেওয়া আছে, যেখানে 52কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তো সেখানে অড ইভেন বার করা খুব ইজি হচ্ছে। সেখানে আমরা যেটা বেরোচ্ছে অড সেটাই হচ্ছে আমার এভারেজ। কেমন, এবারে ধরো তোমাকে একটা সংখ্যা দেওয়া আছে এরকম, যেটা আমি আগের একটু পরে আগেই করালাম, যে 1 থেকে ধরো তোমাকে দেওয়া আছে 105 দেওয়া আছে ধরে নাও সাপোজ। এবার তোমাকে বলছে এই বিজোড় সংখ্যাগুলোর এভারেজ নির্ণয় করো। 1 থেকে 105 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে তাদের এভারেজ নির্ণয় করুন। তাহলে এভারেজ যদি নির্ণয় করি আমরা তাহলে কিভাবে করব, তুমি বলে স্যার এখানে আমরা ভাগ করুন। এখানে আমরা লিখবো, একদিকে লিখবো ইভেন, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা এবং অড হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। কেমন, তো অড আর ইভেন যখন আমরা পাচ্ছি ভালো করে খেয়াল করি, 105 সংখ্যাটা কিন্তু অড সংখ্যা একটা, ক্লিয়ার। তার মানে অড সংখ্যা মানে বিজোড় সংখ্যা, তাহলে ওটার জন্য তোমাকে বলেছিলাম 1 আমি লিখে দেবো স্পেশাল। এর আগে সংখ্যাটা কি আছে, তুমি বলেছেন 104 আছে, তাহলে 104কে দেখো 2 দিয়ে সুন্দরভাবে ভাগ করা যায়। 104কে 2 দিয়ে ভাগ করলে কত পাই, তুমি বলে স্যার 104কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাই, আমরা 52 পাই। তার মানে এখানে 52 লিখতে পারি আমরা, আর এখানেও 52 লিখতে পারি। তাহলে আমার মোট সংখ্যা কত চলে এলো, বিজোড় সংখ্যা কত চলে এলো, 53 চলে এসছে। 53 যদি চলে আসে আমরা, তাহলে আমি বলতে পারি এভারেজ কত হয়ে গেল আমার, এভারেজ তোমার অ্যান্সার হয়ে গেল কত, 53। তার মানে এই যে ব্যাপারগুলো এইগুলো মাথার মধ্যে আমাদের রাখতে হবে। যে সংখ্যাটা আমি সূত্র প্রথমে লিখলাম, দুটো রকম নিয়ম দেখিয়ে দিলাম। যেখানে তোমার দেখতে পাচ্ছ যে মান দেওয়া আছে সেখানে 1 থেকে দেখো জোড় সংখ্যা দেওয়া ছিল, 1 থেকে বিজোড় সংখ্যা দেওয়া ছিল, কি হবে এভারেজ আমরা বার করাবো। কেমন, তাহলে আমরা এইভাবে এভারেজ গুলো বার করাবো যদি এরকম সংখ্যা দেওয়া থাকে। এরপরের আমরা চলে আসি, পরের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলোর যদি বর্গের সমষ্টি বার করতে হয় বা বর্গের যদি স্কোয়ার করতে বলে সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো এইবার আমরা চলে আসছি, যেমন ধরো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্বাভাবিক সংখ্যা যখনই বলবে তখনই মাথার মধ্যে রাখবে যে এন এর মান কিন্তু আমরা লাস্টে করব। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দেওয়া আছে, ধরো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দেওয়া আছে, বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি দেওয়া আছে, বর্গ লিখেছি। এবারে সমষ্টি আমরা উপরে সাম লিখবো। এবারে বলো আমাদের সূত্র কি, বলো কি বলে, সামের সূত্র হচ্ছে আপনার n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 প্লাস 2n প্লাস 1 বাই হচ্ছে 6। এবারে 6 নিচে লিখলাম আমরা। এবার হচ্ছে এটা যদি এভারেজ করি তাহলে আমাদের কি আসবে, স্যার এটা যদি এভারেজ করা যায় তাহলে আমাদের এরকম আসতে পারে, এভারেজ যদি করেন বা গড় যদি করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি n মানে কি স্বাভাবিক সংখ্যা, মানে মনে রাখবে n এর মান হচ্ছে লাস্ট সংখ্যাটা। লাস্ট সংখ্যা মানে কি 1 থেকে ধরো 100 বলেছি, মানে n এর মান হয়ে গেল 100। জোড় বিজোড় বললে একটু আলাদা হবে, বাকি স্বাভাবিক সংখ্যা বলে সব লাস্ট সংখ্যাটাই নেওয়া হয়, লাস্ট সংখ্যাটা ধরে নেওয়া হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি n তম দেওয়া আছে, আমি ধরে নিলাম আমার স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি ছিল সেটার আমার সূত্র দেওয়া আছে কত, n ইন্টু 2n প্লাস 1, আর নিচে কি দেওয়া আছে, নিচে 6 দেওয়া আছে। এবার আমি এখানে কি করছি, n দিয়ে ভাগ করছি, কেন n টি সংখ্যা আছে n দিয়ে ভাগ করলাম, n দিয়ে কাটাকাটি চলে গেল। তাহলে আমি পেলাম কি, তুমি বলো স্যার n প্লাস 1 পেয়েছি, আর এখানে কত পেলাম 2n প্লাস 1 পেলাম, আর নিচে কত আছে, নিচে বলবে বাই 6 আছে, বাই কত আছে 6 আছে। তাহলে এভারেজের কোনো সূত্র মুখস্থ রাখতে হচ্ছে না, তুমি যদি সাম মনে রাখতে পারো তাহলে এভারেজে চলে আসছে। এবার আমি অঙ্ক আসছি, অঙ্ক কিরকম ভাবে করবো, যেমন ধরো তোমাকে একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন এরকম দেওয়া আছে, ধরো বলা আছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এইভাবে দেওয়া আছে, দিয়ে বলছে আমাকে 20 পর্যন্ত দেওয়া আছে, ধরো 20 পর্যন্ত তোমাকে দেওয়া আছে এবং 20 স্কোয়ার দেওয়া আছে, দিয়ে বলছে এই যে বর্গগুলো পেয়েছো এদের এভারেজ নির্ণয় করো, এদের এভারেজ বার করো। তাহলে এখানে আমরা এভারেজ যখন বার করাবো তখন এবারে খুব সহজ, কি বসাবো n প্লাস 1, n এর মান কোনটি হবে, আমি তোমাকে বলেছিলাম এভারেজ দেওয়া থাকলে সবসময় n এর মান লাস্ট সংখ্যাটা আমাদের হবে, তাহলে n এর মান লাস্ট সংখ্যাটা হবে। তাহলে এখানে 20 বসিয়ে দিলাম, 20 যদি বসাও তার সঙ্গে 1 যোগ করো তাহলে কত হবে, 20 প্লাস 1 হয়ে গেল। এইখানে কত দেওয়া আছে 2n, 2n মানে কত হবে, তুমি বলেছো 22 ইন্টু 20 হয়ে গেল, প্লাস কত হয়ে গেল, প্লাস 1 হয়ে গেল, আর বাই কত দেওয়া আছে, বাই তোমার 6 দেওয়া আছে। তার মানে এখানে সংখ্যা পাচ্ছি কত 21,
এখানে কত পাচ্ছি দেখো, এখানে 40 থেকে 41, আর এখানে কত দেওয়া আছে, এখানে 6 দেওয়া আছে। এবারে 6 যখন দেওয়া আছে, এবারে কাটাকাটি করবো আমরা। কাটাকাটি করলে কি পাচ্ছি দেখো, 3 দিয়ে কাটাকাটি করছি, 3 দুগুণে 6 পেলাম, 3 দিয়ে কাটাকাটি করছি 7 পেয়েছি। এবারে ক্যালকুলেশন করলে কত আসছে, 7 আসছে, এবং 7 4 28 এটা এসছে। এবং এখানে আমরা 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে 1, এখানে 4 দুগুণে 8, আর তোমার আসছে কত, 3 দুগুণে 6, 6 মানে 7, 1 মানে 10, 10 মানে 5, তার মানে 1.143.5 এটা হচ্ছে আমার এখানে যে বর্গ ছিল 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার, তার যদি সূত্র বার করে, এভারেজ বার করে, তাহলে এটা এইভাবে করবো। এখানে এক্সট্রা কিছু দেখানোর দরকার নেই, কারণ যা লাস্টের সংখ্যা থাকবে সেটা হচ্ছে এন এর মান। ক্লিয়ার? তাহলে সূত্রটাকে মনে রাখবো এবং আমরা অঙ্ক এক্সাম্পল হিসেবে নিলাম। চলো এরপরে অঙ্ক চলে আসবো আমরা, যেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কিরকম, আরেকটা পেজ দেখে নিই একবার। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা করবো কিভাবে দেখো। স্বাভাবিক সংখ্যার আমরা যদি দেখি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এখানে স্বাভাবিক সংখ্যার আমরা চলে আসছি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ঘন, ঘন মানে বুঝতেই পারছো 1 কিউব 2 কিউব এরকম সংখ্যা, তার ঘনের সমষ্টি। সমষ্টি মানে সাম, সমষ্টি সূত্র কি হবে, কি বলে স্যার, যা ছিল n ইন্টু n প্লাস 1 বাই কি হয় 2, এটা স্বাভাবিক সংখ্যা পেয়েছিলাম, তার হোল স্কোয়ার আমাদের সূত্র হয়, এটা হচ্ছে n স্কোয়ার। এবার এর থেকে এভারেজ বার করতে গেলে একটু সাবধানে করতে হবে, কারণ কি আমরা সবাই ভুলটা করি কোথায়, এখানে টুক করে কি করি আমরা n বসিয়ে দিলাম, n n কেটে দিলাম, এরকমটা হবে না। কেন হবে না, কারণ এখানে স্কোয়ার দেওয়া আছে, ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে স্কোয়ার দেওয়া থাকলে আগে স্কোয়ারে ভাঙো তুমি এটা, তাহলে এখানে তোমার n স্কোয়ার এলো, আর এখানে কত এলো n প্লাস 1 তার হোল স্কোয়ার পেলাম, আর নিচে কত এসছে বলতে কি, নিচে এসছে 4 এসছে। এবার তুমি যখন n সংখ্যা n তম সংখ্যা দিয়ে করছো, তার মানে n দিয়ে ভাগ করছো, তাহলে n কে যদি ভাঙি আমরা, তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে আমরা n পাচ্ছি, এখানে কত পাচ্ছি n প্লাস 1 তার হোল স্কোয়ার পাচ্ছি, আর নিচে কত পাচ্ছি, নিচে আমরা 4 পাচ্ছি। তো এই যেটা পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সূত্র আমরা পেলাম, এবং সূত্রটা আমার এরকম এলো। এবার আমি ধরো একটা সংখ্যা অঙ্ক দিচ্ছি, অঙ্ক কিরকম দিচ্ছি, ধরো 1 এর কিউব দেওয়া আছে, তারপরে ধরো প্লাস দেওয়া আছে, 2 এর কিউব দেওয়া আছে, দিয়ে ধরো প্লাস দেওয়া আছে, 3 এর কিউব দেওয়া আছে, দিয়ে এইভাবে তোমাকে 10 পর্যন্ত কিউব দিয়েছে, 10 এর কিউব দিয়েছে, এবং 10 এর কিউবে বলছে এভারেজ নির্ণয় করো, এভারেজ নির্ণয় করো। তো এভারেজ যখন নির্ণয় করবো তখন কিভাবে করবো, এবার দেখো আমি সূত্র পুট করবো, এখানে সূত্র কিরকম লিখবো, এভারেজ বার করা আছে, আমি এভারেজ লিখছি। এভারেজ যখন লিখবো তখন কি লিখবো, এখানে এন এর মান কত হবে, লাস্ট সংখ্যাটি কত আছে বলো 10, তাহলে এন এর মান 10 হয়ে গেল। তাহলে এখানে 10 লিখবো, n প্লাস 1, তার মানে n প্লাস 1 মানে 11 হয়ে গেল, 11 স্কোয়ার দেওয়া আছে, তার মানে 11 ইন্টু 11 লিখতেই পারি। আর নিচে কত লিখবো, 4 লিখবো, কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 2 5 এলো, 2 দিয়ে কাটলে 2 4 এলো, তাহলে এখানে কত হলো, 11 5 55, এবং 55, আর এখানে তোমার 11 দিয়ে গুণ করবো, তাই না, 11 5 55, এখানে 55 এবং 11 দিয়ে আমরা গুণ করছি, 11 5 55, আর হাতে রইলো 5, 11 5 55 আর 5 60, তার মানে এটা এসছে বাই 2 করছি আমরা, তাহলে 3 দুগুণে 6 আছে, আর তোমার 2 এ 4 আর 0.5, পয়েন্ট কত আসছে 5, 2 দিয়ে ভাগ করছি আমরা, তাহলে এখানে কত পেলাম 604, আর এখানে 5, তাহলে এখানে কত অ্যান্সার হয়ে গেল 302.5। 302.5 এটা হচ্ছে আমাদের, যদি কিউব বার করতে বলে যে আমাদের কিউব বার করাও, যেখানে তোমাকে বলবে যে এইরকম মানগুলো আমরা করবো কিভাবে, তাহলে এখানে ঘনমূল দেওয়া থাকলে আমরা এইভাবে করতে পারি অ্যান্সার। কেমন, তাহলে আমরা এরপরে আমরা অঙ্কে ঢুকছি। অঙ্ক আমরা করতে করতে গিয়ে আরো অনেক জিনিস পাবো যেগুলো আমাদের ক্যাপচার করতে হবে। আচ্ছা, পরপর 7টি সংখ্যা দেওয়া আছে, এখানে অঙ্ক লেভেলে প্যাটার্ন স্টার্ট হচ্ছে কিরকম দেখো, তোমাকে বলা আছে পরপর 7টি স্বাভাবিক সংখ্যার কি দেওয়া আছে, গড় মান দেওয়া আছে 56। যদি পরপর স্বাভাবিক সংখ্যার গড় মান, এইখানে এই টার্মটা ভালো করে খেয়াল করো, এই টার্মটা কি দেওয়া আছে, কি বলে স্যার, এই যে টার্মটা দেওয়া আছে এটা বিজোড় সংখ্যা টার্ম দেওয়া আছে। 7টি সংখ্যা মানে বিজোড়, 5টি সংখ্যা মানে বিজোড়, 11টি সংখ্যা মানে বিজোড়, তাহলে 5 7 11 এইগুলো সব আমরা বিজোড় সংখ্যা জানি। তাহলে নাম্বার অফ টার্মস, এই নাম্বার অফ টার্মস এর উপরই অঙ্ক হয়। নাম্বার অফ টার্মস যদি তোমার দেখো, এই যে কতগুলো সংখ্যা আছে, এই যে কথাটা বলছে না, তার মানে নাম্বার অফ টার্মস যদি আমার বিজোড় হয়, সেই ক্ষেত্রে আমরা কত সহজে করতে পারি দেখো, নাম্বার অফ টার্মস যদি আমার বিজোড় সংখ্যা দেওয়া থাকে, মানে বিজোড় সংখ্যা মানে কিরকম, এখানে 7 দেওয়া আছে, কালকে 5 দেওয়া থাকতে পারে, কালকে 9 দেওয়া থাকতে পারে, কালকে 11 দেওয়া থাকতে পারে, 13 দেওয়া থাকতে পারে, এইসব দেওয়া থাকলে আমরা করবো কি হবে, যেখানে এভারেজের মানটি দেওয়া আছে, কত দেওয়া আছে 56 দেওয়া আছে, সেই এভারেজের মানটা আমরা একদম মাঝখানে লিখবো,
এবং এভারেজ যেটা লিখেছি সেটাই হয়ে গেছে আমার একটা মিডিল নাম্বার, সেটাই হয়ে গেছে আমার একটা মিডিল নাম্বার, এটি হচ্ছে আমার একটা নাম্বার। এখান থেকে আমরা যদি 7টা বলে 7টার মধ্যে একটা লেখা হয়ে গেছে, তাহলে কটা পড়ে আছে? 6টা পড়ে আছে। 6টা মানে কি হবে? এইদিকে তোমার 1 করে বাড়াবে, এদিকে তোমার কি হবে 1 করে বাড়বে, আর এদিকে তোমার কি হবে 1 করে কমবে। তার মানে 3টে শ্রেণীর সংখ্যা আমরা এখানে পেয়ে গেলাম। দেখো 3টে শ্রেণীর সংখ্যা পেয়ে গেলাম। 56 দেওয়া আছে, এর সঙ্গে যদি 1 যোগ করো তাহলে কত আসবে? এখানে বলবে 57 এলো। তার সঙ্গে যদি 1 যোগ করি কত এলো? 58 এলো। আর তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত হলো? 59 এলো। এবার এইদিকে আমরা কি করবো? মাইনাস করবো। মাইনাস করলে কত আসছে? দেখো স্যার 55 এসছে। এখানে কত এসছে বলো? 54 এসছে। এবং এখানে কত এসছে? 53 এসছে। তার মানে এখানে বুঝতেই পাচ্ছি যে এইখানে যদি কোনো সংখ্যা, এখানে নাম্বার অফ টার্মস যদি বিজোড় সংখ্যা দেওয়া থাকে, বিজোড় সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে অঙ্কটা আমার খুব ইজি হয়ে যায়, আমাকে করা দরকারই হয় না। কি দেওয়া আছে? 7টি সংখ্যা দেওয়া আছে, ওই জন্য মাঝখানে যে সংখ্যাটি দেওয়া আছে গড় মান, সেটি মাঝখানে রইলো। এদিকে 3টে, এদিকে 3টে ভেঙে দিলাম। যদি আমার 9টা বলতো তাহলে কি করতাম? মাঝখানের সংখ্যাটি পেতাম একটি সংখ্যা, এদিকে 4টা করতাম, এদিকে 4টা করতাম, এইভাবে পেতাম। এইবার আমাকে এটা বৃহত্তম মান দেখতেই পাচ্ছি, এটা আমার বৃহত্তম মান চলে এলো, এটা হচ্ছে লার্জ নাম্বার বৃহত্তম মান, আর এটা হয়ে গেছে আমার ক্ষুদ্রতম মান, এটা হচ্ছে স্মল নাম্বার। তো এই যে স্মল নাম্বার লার্জ নাম্বার আমরা দেখতে পেয়ে গেলাম। এবার তোমাকে যা অঙ্ক বলবে সেটা তুমি করবে। তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা মানে কোনটা হবে? তুমি বলছো 53 হবে, তাহলে 53 হচ্ছে অপশন ডি দেখতে পাচ্ছি আমাদের রাইট অ্যান্সার। কেমন? তাহলে এই যে অঙ্কগুলো, এইগুলো আমরা নাম্বার অফ টার্মস যদি বিজোড় পাই তখন আমরা কিন্তু এইভাবে করতে পারি। কেমন? এরপরে অঙ্ক দেখে নিই কি দেওয়া আছে। এরপরে দেখো পরপর সংখ্যা দেওয়া আছে, এবারে বলছে 5টি বিজোড় সংখ্যা দেওয়া আছে। খেয়াল করো 5টি বিজোড় সংখ্যা দেওয়া আছে। তোমার মনের মধ্যে কোশ্চেন আসবে, স্যার তাহলে নাম্বার অফ টার্মস যদি জোড় দেয় তখন কিভাবে করবো? সব বলবো, আস্তে আস্তে দেখো, প্রত্যেকটা জিনিস শিখো তাহলে বুঝতে পারবে। এখানে 5টি সংখ্যা দেওয়া আছে, এই 5টি সংখ্যা কি দেওয়া আছে? নাম্বার অফ টার্মস কি দেওয়া আছে? তুমি বলে স্যার নাম্বার অফ টার্মস দেওয়া আছে, এখানে গড় মান হবে। কেমন? তাহলে এখানে তোমার কি আছে? 5টি সংখ্যা কি দেওয়া আছে? তুমি বলে নাম্বার অফ টার্মস আমরা দেওয়া আছে বিজোড়। নাম্বার অফ টার্মস কি দেওয়া আছে? তুমি বলে নাম্বার অফ টার্মস দেওয়া আছে আমার বিজোড় সংখ্যা দেওয়া আছে। নাম্বার অফ টার্মস কি দেওয়া আছে? এটাও বিজোড় দেওয়া আছে। আচ্ছা বিজোড় দেওয়া আছে, বিজোড় দিলে আমার সুবিধা আছে। আমি বলেছিলাম বিজোড় দেওয়া থাকলে, নাম্বার অফ টার্মস যদি বিজোড় দেওয়া থাকে তাহলে আমার খুব মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। মাঝখানে কি মান দেওয়া আছে? গড় মান। তাহলে কত দেওয়া আছে? 45। এটাকে মাঝখানে লিখলাম, এবং মাঝখানে লেখার পর এইটা একটা নিজে একটা সংখ্যা হয়ে গেছে, এটা নিজে একটা সংখ্যা হয়ে গেছে। এখানে নাম্বার কটা দেওয়া আছে? 5টি সংখ্যা দেওয়া আছে। তার মানে এদিকে একটা দুটো হলো, এদিকে একটা দুটো হলো, 5টা মোট হয়ে গেছে। দেখতে দেখে নাও, আচ্ছা একটা মাঝখানে রইলো, এদিকে দুটো এদিকে দুটো হয়ে গেছে। এবার হচ্ছে যেটা, যে তোমাকে কিন্তু বিজোড় সংখ্যা বলেছে, এ খেয়াল করবে। আগেরটা কিন্তু স্বাভাবিক সংখ্যা ছিল বলে আমি এখানে এক এক যোগ করে লিখছিলাম, এখানে 46 লিখছিলাম, এখানে 47 লিখছিলাম, কিন্তু ওটা লেখা যাবে না। আর কেন যাবে না? কারণ বিজোড় সংখ্যা লিখতে হবে আমাকে। তাহলে 45-এর পরে বিজোড় সংখ্যা কত আছে? তুমি বলে স্যার 47। 47-এর পরে বিজোড় সংখ্যা কত আছে? তুমি বলে স্যার 49। এখানে যদি কমাও তাহলে কত আসবে? তুমি বলে স্যার 43। তারপরে যদি কমাও তাহলে কত আসবে? 41। তাহলে এইগুলো আমরা বিজোড় সংখ্যা পেয়ে গেলাম। এবারে বিজোড় সংখ্যা যখন দেওয়া আছে বিজোড় সংখ্যা লিখতে হবে, স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকলে স্বাভাবিক সংখ্যা লিখবো, জোড় সংখ্যা দেওয়া থাকলে জোড় সংখ্যা লিখবো। এই হচ্ছে ব্যাপার। এইবার তোমার কি দেওয়া আছে? এটা হচ্ছে লার্জেস্ট নাম্বার মানে বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে স্মলেস্ট নাম্বার মানে ক্ষুদ্রতম সংখ্যা। এইবারে হচ্ছে আমার বার করতে বলেছে বিজোড় সংখ্যাগুলো, বৃহত্তম বিজোড় সংখ্যা মান বার করতে বলেছে। তাহলে বৃহত্তম কত এসছে বলো? 49 এসছে। তাহলে 49 হচ্ছে অপশন ডি দেখতে পাচ্ছি 49। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি, দেখো 4। কেমন? চলো পরের কোশ্চেন চলে আসি আমরা 2 নম্বর 3 নম্বর কোশ্চেন। এখানে কি দেওয়া আছে? 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। তো 11টা স্বাভাবিক সংখ্যা যখন দেওয়া আছে বর্গের গড় নির্ণয় করো, আমি তোমাকে গড়ের যে সূত্র লিখেছিলাম সেই সূত্র তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে 11টা সংখ্যা প্রথম 11টি বলা আছে, তো প্রথম 11টা বলা আছে মানে এখানে 1 এর স্কোয়ার, এইভাবে 2 এর স্কোয়ার, এইভাবে 3 এর স্কোয়ার, এইভাবে আমরা ইউজ করব। এবং এই যে করলাম আমরা, এখানে দেখতে পাচ্ছি আমরা যেখানে 11 স্কোয়ার পর্যন্ত দেওয়া আছে। এবার তোমাকে বার করতে বলেছে গড় মান নির্ণয় করো। গড় মান নির্ণয় করা আমরা একটু আগে সূত্র লিখেছি, এবং সেই সূত্রটা কি সেটা তোমরা ভালো করে দেখেছো এবং সেটা নিজেরা করো। এখানে সবকিছু আমি করে দিলে কিছু হবে না। তাহলে এটা বাড়ির কাজ রইলো, এটা তুমি বাড়িতে আমার কমেন্ট করে জানাবে যে এখানে মান স্যার কত হবে। অপশন দেওয়া আছে, অপশন দেখে মান বলবে এ বি সি ডি। কেমন? চলো পরে কোশ্চেন চলে আসে আমরা। এখানে কি দেওয়া আছে? বলা আছে 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় মান কত। তো এখানেও আমরা দেখেছি যে ঘন আমরা দেখেছিলাম, যেখানে স্বাভাবিক সংখ্যার ঘন মানে প্রথম 10টি সংখ্যা মানে কি 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব। তো এইভাবে দেওয়া আছে, এবং এইভাবে দেওয়া আছে কতদূর পর্যন্ত? আমাদের 10 পর্যন্ত দেওয়া আছে। কতদূর পর্যন্ত দেওয়া আছে? 10 পর্যন্ত দেওয়া আছে, 10 এর কিউব পর্যন্ত। এইবার বলছে ঘনের গড় মান নির্ণয় করো। ঘনের গড় মান মানে কত হবে? তুই বলে স্যার ঘনের গড় মান হচ্ছে, যেটা গড় মান বলবো আমরা এভারেজ,
সেটা কিরকম হবে সেই সূত্র আমরা কি করেছি আগেই আমরা দেখেছি এবং সেটা তোমরা নিজেরা করতে পারবে এবং সেই সূত্র লিখে তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে। এটা আমাদের বাড়ির কাজ রইল। কেমন? এই দুটো অঙ্ক আমরা বাড়ির কাজের জন্য দিলাম, কারণ অলরেডি আমি প্রথমেই ক্লাসে সূত্র সব আলোচনা করে দিয়েছি। চলো 4 নম্বর পরে 5 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? বলছে 11 20টি 3-এর গুণিতক যার গড় মান বার করা। এইটা কিরকম অঙ্ক দেখো। প্রথম 20টি বলেছে, প্রথম 20টি 3-এর গুণিতক। 3-এর গুণিতক মানে কি? 3-এর গুণিতক মানে হচ্ছে 3-এর নামটা যেটা হয় সেটা 3-এর গুণিতক। 3-এর পর 6 আসে, 6-এর পর 3 দুগুণে 9, 3 তারপর 3 4 12, এইভাবে আসবে। এবং প্রথম 20টা বলেছে, তার মানে আমরা প্রথম 20টা যদি দেখি তাহলে 20 দিনে কত হয়ে গেল? লাস্ট সংখ্যাটি কত হবে? 60 হয়ে গেল। লাস্ট সংখ্যাটা কত হবে? 60 হবে। 20 দিনে 60। তাহলে এবার আমরা এইরকম যদি থাকে তখন আমি কিন্তু সূত্র অলরেডি বলেছিলাম, এটাও তোমাদের পারা উচিত, কিন্তু আমি করে দিচ্ছি। দেখো এখানে তোমার 3 করে গ্যাপ তো থাকবেই থাকবে, স্বাভাবিক, কারণ স্বাভাবিক গুণিতক দেওয়া আছে, 3-এর গুণিতক মানে 3 তো থাকবেই গ্যাপ। তাহলে এখানে এভারেজ আমরা কি বলেছিলাম? এখানে এভারেজ আমরা বলেছিলাম লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার, এটাকে লাস্ট নাম্বার বলে। তাহলে এখানে লাস্ট নাম্বার মাইনাস লাস্ট নাম্বার প্লাস ফার্স্ট নাম্বার বাই 2, এটা আমরা দেখেছিলাম, আমরা প্রথমেই আজকে করিয়েছি। লাস্ট নাম্বার কত দেওয়া আছে? 60 দেওয়া আছে। ফার্স্ট নাম্বার কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। আর বাই 2 করলে কত আসবে? 63/2 আসছে। 63/2 মানে কত আসবে? তার মানে কত হয়ে গেল? এখান থেকে বলেছে 3 দুগুণে 6, আচ্ছা 31.5 আমাদের রাইট অ্যান্সার আসছে। 31.5 দেখতে পাচ্ছি অপশন সি দেওয়া রয়েছে এবং অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কেমন? তাহলে এগুলো আমি সব বলেছি, আমি এটা যেহেতু আবার রিপিট করলাম, যে জন্য অঙ্কটা ভালো করে খেয়াল করবে। চলো পরের কোশ্চেন চলে আসে। 6 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? যে কতগুলি পরপর বিজোড় সংখ্যার গড় মান 60 হলে সেই বিজোড় সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করো। বিজোড় সংখ্যা হলো সমষ্টি নেবে। এখানে কোশ্চেনটা খুব সুন্দর দিয়েছে এবং আমরা একটু ঘুরিয়ে দেওয়া আছে কোশ্চেনটা। তোমাকে কতগুলো পরপর সংখ্যার বিজোড় সংখ্যার গড় মান দেওয়া আছে। কত দেওয়া আছে বলতে কি? 60 দেওয়া আছে। তার মানে আমি একটা জিনিস লিখেছিলাম এবং তোমাদের আবার রিপিট করছি আমি, যে আমরা যখন অড সংখ্যা লিখেছিলাম অর্থাৎ বিজোড় সংখ্যা লিখেছিলাম, বিজোড় সংখ্যার এভারেজ আমরা কি লিখেছিলাম? কি বলে স্যার? বিজোড় সংখ্যার এভারেজটা আমি লিখেছিলেন, বিজোড় সংখ্যার এভারেজ বার করার সময় লিখেছিলেন এন। কি লিখেছিলাম? এন। এন মানে কি বলে? এন মানে হচ্ছে যে সংখ্যাটা তোমার পাচ্ছ লাস্ট, তাই না? তাই এখানে আমার গড় মান যদি 60 হয় তার মানে এন এর মান 60। এন এর মান কত আছে? 60 আছে। এবার তোমাকে বলেছে যে সেগুলো তাহলে বিজোড় সংখ্যাগুলো সমষ্টিগত হবে। সমষ্টি মানে কি হবে? তুমি বলেছিলে যে স্যার এখানে যদি এভারেজ দেওয়া আছে 60, তাহলে সমষ্টি কি হয়? আমি কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছি তোমাকে। সমষ্টি মানে কি? তুমি বলেছে সমষ্টি মানে হচ্ছে আমরা কি জানি? এন স্কোয়ার, মনে পড়ছে? তাহলে এন স্কোয়ার যদি হয় তাহলে এন এর মান তো অলরেডি 60 পেয়ে গেছি আমি, তাহলে 60 স্কোয়ার লিখে দেবো। 60 স্কোয়ার মানে কত হয়ে গেল? 60 স্কোয়ার মানে 3600 এবং 3600 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি দেখতে পাচ্ছি 3600 দেওয়া আছে। তাহলে অঙ্কটা দেওয়া ছিল আর তোমাকে কমন অ্যান্সার করতে বলছে। দেখো তাহলে অঙ্কগুলো এইভাবে তোমাকে ক্যাপচার করতে হবে, এইভাবে তোমাকে শিখতে হবে আস্তে আস্তে। চলো দেখি পরের কোশ্চেন দেখে কি দেওয়া আছে। 6 নম্বরের পরে 7 নম্বর কোশ্চেন। এখানে কি দেওয়া আছে? বলছে যদি এম সংখ্যার একটি গড় মান এন স্কোয়ার হয় এবং এনটি সংখ্যার গড় মান যদি এম স্কোয়ার হয়, তাহলে এম প্লাস এন সংখ্যাটি গড় হলো কত? তাহলে এমটা সংখ্যার গড় মান কত দেওয়া আছে? এমটি সংখ্যার গড় মান দেওয়া আছে এন স্কোয়ার। তার মানে এমটি সংখ্যা তোমার এটা যদি গড় মান আমার এভারেজ যদি দেওয়া থাকে আমার এন স্কোয়ার, তাহলে আমরা এর টোটাল কত পাই বলো দেখি। টোটাল মানে কি করবে? আমি ধরে নাও সাপোজ তোমাকে একটা কথা বলছি, ধরে নাও তোমাকে আমি বললাম যে আমরা 5 জন এখানে ঘরের মধ্যে আছি, 5 জনের এভারেজ বয়স হচ্ছে আমাদের 30 বছর। তাহলে মোট বয়স কত? তুমি বলে স্যার 3 জনে 5 × 30 করে দিন, তাহলে মোট বয়স পেয়ে যাবো। একদম সেইভাবেই আমরা যদি দেখি, আমরা গড় মান দেওয়া আছে এন স্কোয়ার এবং আমি যেটা বলছিলাম একটু আগে যে 30টা সংখ্যা আমাদের ফোন চলে এলো, যে জন্য আমাদের ক্লাসটা একটু মাঝখানে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা দেখো আমাদের যেটা বলছিলাম যে ধরো 50 জন, ধরো 5 জন বসে আছে রুমের মধ্যে এবং সবাইকার এভারেজ বলেছি আমি 30, তাহলে মোট কি করতে হয়? 30 × 5 করতে হয়। 30 × 5 মানে 150 হয়ে গেল। সেই রকম যদি কোনো সংখ্যার এভারেজ দেওয়া থাকে এবং সংখ্যাটি যদি দেওয়া থাকে তখন তার মোট বার করতে গেলে কি করতে হয়? সংখ্যাটি গুণ করতে হয়। তাহলে আমি এখানে গুণ করছি। গুণ করবো কি রকম ভাবে? তুমি বলে স্যার এম লিখুন আর এন স্কোয়ার করুন, গুণ করলাম। কেমন? আচ্ছা চলো এইবারে কি দেওয়া আছে? এনটি সংখ্যা দেওয়া আছে, এনটি সংখ্যা দেওয়া আছে। তাহলে এনটি সংখ্যার আমরা দেখছি কি হচ্ছে। দেখো এনটি সংখ্যার এভারেজ কত হবে? তোমার দেওয়া আছে এম স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখানে আমরা এম স্কোয়ার লিখলাম এবং এখানে টোটাল করতে গিয়ে দেখতে পাচ্ছি এন এম স্কোয়ার পাচ্ছি, আমরা এন এম স্কোয়ার পাচ্ছি। এইবার দেখো এখানে তোমাকে বলা হয়েছে সংখ্যাগুলো এম প্লাস এনটি সংখ্যার কি বলা আছে? এভারেজ নির্ণয় করো। তাহলে এম প্লাস এন এর এভারেজ যদি আমরা নির্ণয় করি, এম প্লাস এন
সংখ্যাটি যদি আমরা এভারেজ নির্ণয় করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, কি বলছে এভারেজ সমান আমরা কি করব, মোট এগুলো যোগ করব, তার মানে এম আর এন স্কোয়ার প্লাস কি করব এন এম স্কোয়ার লিখবো, আর নিচে মোট কতটি সংখ্যা আছে এম প্লাস এন আছে, তার মানে নিচে লিখবো এম প্লাস এন। বাহ, তাহলে এখানে কি করবো, এখান থেকে দেখো এন আর এম কমন যাচ্ছে, এম আর এন কমন যাচ্ছে, তাহলে কি পাচ্ছি এখানে এন পাচ্ছি, আর এখানে আমরা পাচ্ছি কত এম, তাহলে এখানে নিচে কত লিখবো, নিচে হচ্ছে এম প্লাস এন। এম প্লাস এন মানে আমরা এখানে কাটাকাটি করে দিলে কি পাচ্ছি, শুধু এম এন পাচ্ছি, এবং এম এন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে এম এন হচ্ছে আমাদের বি, যেটা পার্ট দেওয়া আছে সেখান থেকে আমরা এই অ্যান্সারটা নিতে পারছি। কেমন, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে কোনটা কিভাবে এলো। কেমন, তাহলে চলো দেখি পরের কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেন কি দেওয়া আছে, 100 পর্যন্ত মৌলিক এবং বিভাজ্য সংখ্যার গড় মান কত। এইগুলো ভালো করে বুঝতে গেলে তোমাকে অঙ্কটা ভালো করে একটু বুঝতে হবে। যেমন ধরো মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আর কম্পোজিট নাম্বার বা বিভাজ্য সংখ্যা কোনটাকে বলে, বিভাজ্য সংখ্যা মানে হচ্ছে যেগুলো যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, বিভাজ্য সংখ্যা বলি আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে মৌলিক সংখ্যা কোনটাকে বলে আর বিভাজ্য সংখ্যা কোনটাকে বলে, এর গড় মান বার করতে বলেছে। এখানে ম্যাক্সিমাম ছেলে কনফিউজ হয়ে যাবে যে কি বলছে, ব্যাপারটা কি বলছে, মৌলিক সংখ্যা আলাদা করে বার করাবো, তারপরে বিভাজ্য সংখ্যা তার এভারেজ বার করাবো, নাকি বিভাজ্য সংখ্যা আলাদা করে বার করাবো তার এভারেজ বার করাবো, এই নিয়ে বিরাট পাজেল। কিন্তু ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা হচ্ছে এক থেকে যখন আমরা কাউন্ট করি, 1 থেকে 100 দেওয়া আছে, প্রথম 100 পর্যন্ত দেওয়া আছে, 1 থেকে 100-র মধ্যে আমাদের যদি দেখি আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম যে শুধুমাত্র অনলি এক যে সংখ্যাটি রয়েছে এটি একটি এমন সংখ্যা যেটি হচ্ছে নাইদার কম্পোজিট অর্থাৎ না বিভাজ্য সংখ্যা, নাইদার কম্পোজিট অর হচ্ছে তোমার কম্পোজিট, অথবা তুমি কি বলবে না বিভাজ্য সংখ্যা, না নর কি বলবে, নর হচ্ছে প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। তার মানে একমাত্র সংখ্যা যেটা দেখতে পাচ্ছি আমি সেটা হচ্ছে এক, যে সংখ্যাটা আমার কি বলছে না মৌলিক সংখ্যা না বিভাজ্য সংখ্যা। তার মানে এক থেকে প্রথম 100টার মধ্যে একটাকে যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে 2 থেকে আমরা নিতে পারি। তাহলে 2 থেকে যদি আমরা নিতে পারি, তাহলে 2 থেকে আমি কি পাচ্ছি, 2 থেকে আমি মৌলিক সংখ্যা পাচ্ছি আর বিভাজ্য সংখ্যা পাচ্ছি, এবং সবগুলোকেই আমাকে গড় বার করতে বলেছে। তার মানে একটি বাদ দিয়ে বাকি যা আছে 100 পর্যন্ত সেইগুলোর তোমাকে এভারেজ বার করতে বলেছে, বার করতে বলেছে। তাহলে এবারে এভারেজ যদি আমি বার করাই, তুমি বলে স্যার এখানে তো সেই সূত্রটা কাজে লাগবে না, একদম কাজে লাগবে না। তুমি যদি বলো n+1/2 করে দেবো, সরি n+1/2 করবো, তাহলে ভুল করছো। কেন ভুল করছো, কারণ আমি যখন n+1/2 লিখেছিলাম তখন মনে আছে নিশ্চয়ই 1 থেকে স্টার্ট করেছিলাম, এখানে কিন্তু 1 নেই, এখানে কিন্তু 1 দেওয়া নেই, 1 বাদে তোমাকে 2 থেকে স্টার্ট হয়েছে। তখন তোমাকে কি সূত্র বসাতে হবে, তুমি বলে স্যার আমি এই সূত্র জানি, এখানে আমরা একটু আগে লিখেছিলাম লাস্ট নাম্বার প্লাস ফার্স্ট নাম্বার আর বাই কি বলবো বাই 2। তার মানে লাস্ট নাম্বার কি দেওয়া আছে, তুমি বলছো লাস্ট নাম্বার দেওয়া আছে আপনার 100, ফার্স্ট নাম্বার কি দেওয়া আছে 2 দেওয়া আছে, আর বাই 2 করবো। তার মানে কথা হলো 102/2, 102/2 মানে কথা হয়ে গেল 51। ম্যাক্সিমাম ছেলের অ্যান্সার আসবে কত 50.5, তাহলে অ্যান্সার কথা হবে, অ্যাকচুয়ালি অ্যান্সার কথা হবে 50। তার মানে এটি হচ্ছে অ্যান্সার। কেমন, অঙ্ক এমন ঘুরিয়ে দেওয়া থাকবে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে নাম্বার সিস্টেমের অঙ্ক বুঝতে পারবে না। আর নাম্বার সিস্টেম অঙ্ক এমন একটা জায়গা, নাম্বার সিস্টেম যেটা হচ্ছে অঙ্কের একটা বেস, নাম্বার যদি ভালো না বুঝতে পারো তাহলে অঙ্ক ভালো করে বুঝবে কি করে, সেজন্য নাম্বার সিস্টেম ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। চলো দেখি পরের কোশ্চেন দেখি কি দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, নাম্বার অফ টার্মস কি দেওয়া আছে, 8টি সংখ্যা দেওয়া আছে। তা প্রথম 8টি বিজোড় সংখ্যা দেওয়া আছে, নাম্বার অফ টার্মস কি দেওয়া আছে 8টা দেওয়া আছে। তাহলে আমি প্রথম 8টি বিজোড় সংখ্যা মানে কি পাবো, তুমি বলেছিলে 1 পাবো, 3 পাবো, আর 5 পাবো, আর কত পাবো দেখি 7 পাবো, তারপরে কত পাবো 9 পাবো, তারপরে 11 পাবো, তারপরে কত পাবো 13 পাবো, তারপরে কত পাবো দেখি 15, 1 2 3 4 5 6 7 এবং 15 পাচ্ছি। তো এইগুলো যদি এভারেজ বার করাই তাহলে আমি কি দেখবো, তুমি বলছো এভারেজ সমান একটু আগে লিখলেন ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার প্লাস কি হবে ফার্স্ট নাম্বার এই যে বাই 2, তার মানে কত হয়ে গেছে 16/2, আর 16/2 মানে কত হয়ে গেছে 8। তার মানে অ্যান্সার কত হয়ে গেল 8 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আছে, বা তুমি যদি বলো স্যার বিজোড় সংখ্যা তো যতটি দেওয়া থাকে ততটিতে অ্যান্সার হয়, একদম রাইট অ্যান্সার, একদম রাইট অ্যান্সার। তুমি যদি বলো স্যার আপনি তো নিজেই করালেন একটু আগে যে এন বিজোড় সংখ্যা যদি হয় এভারেজ হচ্ছে, এভারেজ যদি করেন তাহলে এন আসে যতগুলি বিজোড় সংখ্যা আছে, আর যদি সাম করেন তখন এন স্কোয়ার আসে। তো আমি এখানে এম স্কোয়ার আসে, এন স্কোয়ার আসে বললাম না, তাহলে আমি এখানে বিজোড় সংখ্যা তো আমরা 8 দিয়ে দিয়েছি, তাহলে আমরা তো এগুলো করার দরকার নেই, একদম দেখেই তো অ্যান্সার। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তাহলে এখানে ঘুরিয়ে তোমাকে এটাই বলা হয়েছে
তোমরা কি করবে, তোমরা এইভাবে ক্যালকুলেশন করবে, কিন্তু যারা ঠিকঠাক মনে রাখবে তারা কি বলবে, না স্যার এখানে নাম্বার অফ সংখ্যা কি দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে 8, 8 দেওয়া আছে মানে বিজোড় সংখ্যা দেওয়া আছে, আর 8টি সংখ্যার গড় বার করতে বলেছে, মানে 8ই অ্যান্সার, 8ই অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখে দেখো, এই অঙ্কটা কি দেওয়া আছে, এই অঙ্কটা দেওয়া আছে দ্য এভারেজ অফ 10 কনজিকিউটিভ অড নাম্বার, অড মানে বিজোড় সংখ্যা, এটা বাচ্চা ছেলেরাও জানে, এটা ইংলিশের বাংলার কিছু নেই, এটা বিজোড় নাম্বার দেওয়া আছে, কত দেওয়া আছে, এভারেজ কত দেওয়া আছে, এভারেজ তোমার দেওয়া আছে 28 হয়েছে, এবং সাম অফ দা স্মলেস্ট এবং লার্জেস্ট নাম্বার কত। আচ্ছা এখন বাদ দাও, সামের কথা বাদ দাও, তুমি আগে লার্জেস্ট আর স্মলেস্ট তো বার করাও, ক্ষুদ্রতম বৃহত্তম বার করাও। তাহলে তোমার কি দেওয়া আছে, তুমি বলেছো নাম্বার অফ টার্মস, ভালো করে খেয়াল করো, আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কের পার্থক্য কিন্তু অনেকটা। তুমি বলেছো নাম্বার অফ টার্মস কি দেওয়া আছে, তুমি বলেছো নাম্বার অফ টার্মস, আমার কিন্তু এখানে আর বিজোড় সংখ্যা দেওয়া নেই, নাম্বার অফ টার্মস যেটা দেওয়া আছে সেটা আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, তুমি বলে স্যার জোড় সংখ্যা দেওয়া আছে, জোড় সংখ্যা দেওয়া আছে, আর জোড় সংখ্যা দেওয়া থাকলে আমাকে একটু ভেবে করতে হবে, কিরকম, ধরো 8টি কনজিকিউটিভ জোড় সংখ্যা দেওয়া আছে, তার মানে 8 আমি এখানে দেখতে পাচ্ছি, 8-এর কনজিকিউটিভ নাম্বার অড নাম্বার কত দেওয়া আছে, 8টি যে সংখ্যা দেওয়া আছে তাদের এভারেজ কত দেওয়া আছে, তুমি বলে স্যার এভারেজ আমরা দেওয়া আছে কত, বলো দেখি, এভারেজ দেওয়া আছে 28, তুমি বলে স্যার 28 কে মাঝখানে লিখবো, দিয়ে এদিকে করবো, হবে না, আর কেন হবে না, কারণ 8টার মধ্যে যদি এটা একটা হয়ে যায় 7টা হয়ে গেল, তুমি কোন দিকে 2টা লিখবে, কোন দিকে 3টা লিখবে, কোন দিকে 4টা লিখবে, কিছু বুঝতে পারবে না। সেই জন্য তোমাকে মনে রাখতে হবে, যখন এখানে নাম্বার অফ টার্মস জোড় সংখ্যা দিবে তখনই কিন্তু ভালো করে ঠান্ডা মাথায় করতে হবে, কিভাবে করবো স্যার। এবার দেখো 28 যে সংখ্যাটা দেওয়া আছে, এটা মানে কনফার্ম যে এটা হচ্ছে কিন্তু কোনো সংখ্যারই এখানে কোনো সংখ্যা নয়, কেন সংখ্যা নয়, কারণ এটা একটা মাঝখানে সংখ্যা দেওয়া হয়েছে, তার মানে এর আগে যে সংখ্যাটা আছে বা এর যে পরে সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলো একটু আলাদা। যেমন ধরো প্রথম কথা হচ্ছে স্যার বিজোড় সংখ্যার এভারেজ লিখছে অথচ জোড় হয়ে যাচ্ছে। দেখো প্রথম কথা হচ্ছে কি, এইখানে যে বিজোড় সংখ্যা এটা তো বিজোড় সংখ্যা নয়, তাহলে আমরা কি করে পাবো, 8 নম্বর সংখ্যা যদি বার করতে নাম্বার অফ টার্মস যদি জোড় সংখ্যা দেওয়া থাকে, 28 যেটা দেওয়া আছে তার সঙ্গে 1 যোগ করো উপরে, আর নিচে কি করবে 1 বিয়োগ করো, উপরে যদি 1 যোগ করি তাহলে কত আসবে, প্রথম সংখ্যাটা 29 এলো, এটা প্রথম সংখ্যা পেলাম, আর নিচে যদি বিয়োগ করো তাহলে কত এলো 27 এলো। এবারে দেখো 8টা সংখ্যা দেওয়া আছে না, 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, 27-এর আগে কে আছে, তুমি বলছো 25 আছে, 25-এর আগে কে আছে, তুমি বলছো 23 আছে, 23 আগে কত আছে 21 আছে, এগুলো সবই কিন্তু বিজোড় সংখ্যা লিখছি আমি, ক্লিয়ার। আর উপরে কত লিখছি দেখো, উপরে লিখবো 31, তারপরে কত লিখবো, তুমি বলেছে 33, তারপরে কত লিখবো, তুমি বলেছে 35 হয়েছে। এইবার দেখো তোমাকে বলেছে এটি আমি পেয়ে গেছি কি নাম্বার, এটি হচ্ছে লার্জেস্ট নাম্বার, আর এটি কি নাম্বার পেয়ে গেছি, এটা হচ্ছে স্মলেস্ট নাম্বার পেয়ে গেছি। এইবার তোমাকে বলেছে লার্জেস্ট এবং স্মলেস্টের মধ্যে যোগ করতে বলেছে, তো লার্জেস্ট আর স্মলেস্ট নাম্বার দুটো পেয়ে গেছো, এই দুটো নাম্বারে যদি যোগ করি তাহলে কত আসে বলো, 5 একে 6 আর এখানে 56, 56, তার মানে অ্যান্সার কোনটা হবে 56। এর পরের দিনের সিরিজের এই পরের দিনে যে ক্লাসটা হবে সেটা ভীষণ ইম্পর্টেন্ট, আজকে যেগুলো বলেছি সেগুলো ভালো করে লিখে রাখতেই হবে, ভালো করে করতে হবে। এর পরের দিনে আমরা এইটা পুরো নিয়ে নাম্বার অফ টার্মস বিজোড় সংখ্যা নিয়ে পুরো একদম খেলা করব, কি বলে মজা আছে। অতএব সেই দিনে অ্যাকচুয়ালি আরো ডিটেলসে যাব, কেমন। অতএব এই যে সিরিজটা এটা পরপর আমাদের ভিডিও আসবে, ভালো করে দেখবে, তবে গিয়ে এভারেজের নাম্বার সিস্টেম কোনো রকম সমস্যা হবে না। আর যদি সমস্যা এরপরে তুমি যা কোশ্চেন করবে কোনো সমস্যা হবে না, আগে ভালো করে জিনিসটা বুঝে নিতে হবে। আমি বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের যে নতুন যে গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরোচ্ছে, রেলের ভ্যাকেন্সি বেরোচ্ছে, সেটা অফলাইন ব্যাচও স্টার্ট হচ্ছে। অনলাইন ব্যাচ আমরা প্রথম এখানে অ্যাপের সাহায্যে আমরা লঞ্চ করব, এবং আমরা ইউটিউবে পার্টিকুলার গ্রুপ ডির জন্য স্পেশালি সায়েন্স এবং ম্যাথস, যেটা ছেলেদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা এবং যেটা সবচেয়ে দুর্বলতার জায়গা, সেই জায়গাগুলোকে আমরা নিয়ে ক্লাস করব, কেমন। তাহলে আমরা আজকে এখানে স্টপ করছি, পরের ক্লাস এটারই পার্ট 2 আসবে, কেমন, এভারেজেরই নাম্বার সিস্টেমে পার্ট 2 আসবে। ওকে।